Hello everyone, welcome to my platform. আমি হৈমন্তিকা দাস এবং কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ wbcs এক্সিকিউটিভ অফিসার। হোপফুলি তোমাদের এই ভিডিও সেশনটা ভালো লাগছে। গতকাল আমার কিছু পার্সোনাল কাজের জন্য ভিডিও করা হয়ে ওঠেনি এবং আজকে তাই মানে একটু রাত হলো আপলোড করতে, বাট আমি 30th এপ্রিল 2025 এর যে কারেন্ট নিউজ এবং এডিটোরিয়াল গুলো পাবলিশ হয়েছে হিন্দু এবং আনন্দবাজার নিউজ পেপারে, দ্যাট উইল বি ডিসকাসড ইন টুডেজ ক্লাস। হোপফুলি ইউ উইল বি able to know something new from today's analysis. So let na kore shuru kora jak ajke daily news analysis. Prothomoto this is the newspaper of the Hindu English newspaper. সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি তিনটে এডিটোরিয়ালের সিনপসিস তোমাদেরকে ডিসকাস করব এবং তিনটে এডিটোরিয়াল ইজ very wonderfully written. So first is the growth regarding the industrial sector's growth in India. এটা আমরা ডিসকাশন করব। সেকেন্ড আমরা ডিসকাশন করব যে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া। এটা তোমরা বিভিন্ন ভাবে যখন ডেসক্রিপটিভ লিখবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এবং ওভারঅল ইন্ডিয়ার ওয়েস্ট নিয়ে, হোয়াট আর দ্য প্রবলেমস ইন্ডিয়া ইজ ফেসিং কারেন্টলি অ্যান্ড হোয়াট ক্যান বি দ্য ওয়ে ফরওয়ার্ড টু ট্যাকেল দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট, দিস ইজ ওয়ান্ডারফুলি রিটেন ইন টুডেজ এডিটোরিয়াল অ্যান্ড উইল ডিসকাস ইট। নেক্সট বাকি জায়গাগুলো আমরা দেখবো না। দ্য হার্ড এডিটোরিয়াল দ্যাট উইল বি ডিসকাস ইজ রিগার্ডিং দ্য ট্রি প্ল্যান্টেশন এবং ফরেস্টেশনের ইম্পর্টেন্স কি, ওয়াই এক্সপ্যান্ডিং দ্য ট্রি কভারেজ ইন ইন্ডিয়া ইজ ক্রুশিয়াল টু মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড আদার ইস্যুস। সো এই জায়গাটাও আমরা ডিসকাশন করব। তো তারপরে আমরা বাংলা এডিটোরিয়ালে একটা এডিটোরিয়াল খুব ভালো এসছে রিগার্ডিং দ্য লেবার ক্রাইসিস ইন ইন্ডিয়া এবং হোয়াট আর দ্য ইস্যুস আমাদের ওয়ার্কফোর্স ইন্ডিয়াতে ফেস করছে সেই বিষয়ে একটা ডিসকাশন থাকবে। উইথ দিস নোট স্টার্ট ফার্স্ট এডিটোরিয়াল ডিসকাশন, সেটা হচ্ছে এক্সপ্যান্ডিং দ্য ট্রি কভার ইজ ক্রুশিয়াল। আমাদের কান্ট্রিতে যে ফরেস্ট কভার আছে হুইচ ইজ নট এনাফ, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের ইন্ডিয়ার ট্রি কভারেজকে অর্থাৎ আমাদের যে ফরেস্ট এরিয়ার সেই কভারেজকে বাড়াতে হয়, তাহলে জায়গায় আলোকপাত করতে হবে। প্রথমত যে জায়গাটা দেখো, ক্লাইমেট চেঞ্জ যত বাড়ছে, অ্যাজ দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যাক্সিলারেটস, ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড দ্য কার্বন সিকুয়েস্ট্রেশন আর এসেনশিয়াল ফর দ্য এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। তাহলে দুটো জিনিস, টার্মিনোলজি গুলো দেখো, ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড দ্য কার্বন সিকুয়েস্ট্রেশন আর এসেনশিয়াল। কার্বন সিকুয়েস্ট্রেশন মানে কি, CO2 ফ্রি যে CO2 অ্যাটমসফিয়ারে অ্যাভেলেবেল সেটাকে কোথাও স্টোর করা, সো দ্যাট CO2 হার্মফুল এফেক্ট থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। এবার ফর ইন্ডিয়া র্যাপিডলি গ্রোয়িং একটা ইকোনমি, সেখানে হচ্ছে ইন্ডিয়া ইজ হেভিলি রিলায়েন্ট অন কি, carbon intensive industry. Expanding tree cover is crucial for mitigating climate change while supporting industrial growth and the rural livelihood. তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু যদি আমরা ক্লাইমেট চেঞ্জকে ট্যাকেল করতে চাই, we want to support simultaneously the industrial growth and the promote the rural livelihood, we need to expand the tree cover in India. This point is now very important কি আমাদের ইন্ডিয়ার কারেন্টলি যদি আমরা ফরেস্ট এরিয়া দেখি সেটা হচ্ছে 25.17%, ওকে, এবং which is below the required percentage কি 33%। কিসের দ্বারা এটা গভর্ন হয়? দিস ইজ গভর্ন বাই দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988। এই যে শর্টফলটা হয়ে আছে, এই যে ডিফারেন্সটা রয়েছে, দ্যাট হ্যাজ দ্য সিরিয়াস ইমপ্লিকেশন কিসের ওপর, ডিফরেস্টেশন, র্যাপিড আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল এমিশন কন্টিনিউ টু ডিগ্রেড দ্য ইকোসিস্টেম। অন দি আদার হ্যান্ড, একদিকে যখন আমাদের ফরেস্ট এরিয়া কম, অন্যদিকে যে র্যাপিড আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল এমিশন হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ান যে বিভিন্ন ইকোসিস্টেম দে আর অন দ্য ভার্জ অফ ডিগ্রেডেশন। অ্যাক্সিলারেটিং অ্যাফরেস্টেশন, আমাদের যদি অ্যাফরেস্টেশনকে অ্যাক্সিলারেট করতে হয়, দেখো ট্রি প্ল্যান্টেশন কিন্তু ন্যাচারাল কার্বন সিঙ্ক হিসেবে কাজ করছে, অ্যাবজর্ব করছে এবং স্টোর করছে অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইডকে। হাউএভার ইন ইন্ডিয়া দ্য সিকুয়েস্ট্রেশন পোটেনশিয়াল নিডস টু বি এনহান্সড থ্রু দ্য লার্জ স্কেল অ্যাফরেস্টেশন প্রোগ্রাম। আমাদের কিন্তু কার্বন সিকুয়েস্ট্রেশনকে অবশ্যই বাড়াতে হবে, সেটার জন্য আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। বিয়ন্ড রিডিউসিং দ্য গ্রিন হাউস এমিশন, ইনক্রিজড ট্রি কভার, ইমপ্রুভ সয়েল, কি হেল্পফুল প্ল্যান্টেশন যদি আমরা বাড়াই, সেটা হচ্ছে সয়েল হেলথ, রিচার্জ ground water, retain water, reduce soil erosion, enhance the resilience against extreme weather event. Now, recognizing this, India has introduced several policy and initiative to accelerate the afforestation effort. কি ধরনের policy India has adopted?
ইন্ডিয়া অ্যাডপ্টেড ন্যাশনাল অ্যাগ্রো ফরেস্ট্রি পলিসি 2014 এবং এখানের মাধ্যমে the trees outside forest in India program encourage private landowners, farmers and industries to participate in the large scale tree planting. যেখানে কিন্তু বিভিন্ন কমিউনিটিকে কিন্তু ট্রি প্লান্টিং এ পার্টিসিপেট করানো হচ্ছে। এম কি? দ্য এম অফ দিস পারপাস ইজ টু রিডিউস দ্য ডিপেন্ডেন্স অন দ্য ন্যাচারাল ফরেস্ট ফর টিম্বার অ্যান্ড দ্য ফুয়েলউড and restore degraded ecosystem। তাহলে যত আমরা গাছ লাগাবো তত কিন্তু আমরা ডিগ্রেডেড যে ইকোসিস্টেম সেটাকে রিস্টোর করতে পারবো, টিম্বার এবং ফুয়েল উড কে কিন্তু আমাদের যে ডিপেন্ডেন্স সেটা আস্তে আস্তে আমরা কমাতে পারবো এবং প্রোভাইড অ্যাডিশনাল ইনকাম আমরা কিন্তু রুরাল কমিউনিটিকে জেনারেট করতে পারবো। এরপরে একটা মিশনের কথা বলা হচ্ছে, দ্য মিশন ইজ কল্ড দ্য গ্রিন ইন্ডিয়া মিশন অ্যাজ এ পার্ট অফ দ্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন দ্য ক্লাইমেট চেঞ্জ। এই যে মিশনটা কিন্তু সেটা কিন্তু আমাদের for the past few years, the mission has helped to increase the forest cover by 0.56% between 2017 and 2021. এই জায়গায় দাঁড়িয়ে এক মিনিট, হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের দেখতে হয় এই যে গ্রিন ইনিশিয়েটিভ যে মিশনটা আছে সেটা যখন আমাদের ফরেস্ট কভারেজ বাড়িয়েছে স্লাইড পার্সেন্টেজ হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা কিন্তু একটা ইনিশিয়েটিভ যেখানে কিন্তু বিভিন্ন যে সমস্ত বিগ পিএসইউ অ্যান্ড দ্য পাবলিক সেক্টর ইউনিটস আছে যারা কিন্তু হেভিলি ফরেস্টের ডিগ্রেডেশন করছে তাদের কিন্তু একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, সেটাকে সেই ইনিশিয়েটিভটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। সেই ইনিশিয়েটিভটাও কিন্তু কন্ট্রিবিউট করেছে লার্জ স্কেল ট্রি প্ল্যান্টেশন ড্রাইভে। কোম্পানিজ বিভিন্ন সেক্টরে যেরকম অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং, সিমেন্ট সেক্টর, এনার্জি সেক্টর কিন্তু তারা কিন্তু এই অ্যাফরেস্টেশন প্রজেক্টকে একটা সিরিয়াস নোডে অ্যাডপ্ট করেছে এবং যাতে কিন্তু অফসেট হয়েছে এমিশন। এরপর কার্বন ক্রেডিট স্ট্র্যাটেজি, অর্থাৎ যে সমস্ত কোম্পানি কিন্তু সিএসআর এর মাধ্যমে এনভায়রনমেন্টাল পলিউশনকে রিডিউস করতে পারে তাদের কিন্তু একটা ক্রেডিট দেওয়া হয় ইন দ্য ফর্ম অফ কার্বন ক্রেডিট স্ট্র্যাটেজি, যেটাও কিন্তু হেল্পফুল টু রিডিউস দ্য এমিশন অ্যান্ড রিস্টোর দ্য ইকোসিস্টেম। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিরা কিন্তু বিভিন্ন ফেস করছে, দে আর ফেসিং গ্রোয়িং প্রেশার টু রিডিউস দেয়ার কার্বন ফুটপ্রিন্ট ডিউ টু দ্য স্ট্রিনজেন্ট ইন্টারন্যাশনাল রেগুলেশন। নাও লাস্ট যে জায়গাটার ওপর কথা বলা হয়েছে যে তাদের কিন্তু ইনভেস্ট করতে হবে কার্বন অফসেট প্রজেক্ট অর্থাৎ কার্বন রিডাকশন প্রজেক্টের ওপর ইনক্লুডিং লার্জ স্কেল টি প্ল্যান্টেশন। সাচ ইনভেস্টমেন্ট হেল্প করবে কোম্পানিকে কি অ্যালাইন উইথ দ্য গ্লোবাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড এবং তাদের হেল্প করবে কার্বন ক্রেডিট আর্ন করার জন্য এবং ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম তারা যাতে অ্যাডপ্ট করে। নাও সাস্টেনেবিলিটি ইজ নো লঙ্গার অ্যাবাউট রেগুলেটরি কমপ্লায়েন্স, ইট হ্যাজ বিকাম এ স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। অর্থাৎ মানে একটা প্রোটোকল এবং কমপ্লায়েন্স শুধু মানার জন্য যে আমাদের সাস্টেনেবিলিটিকে অ্যাডপ্ট করতে হচ্ছে, দিস ইজ নট দ্য সিনারিও, বাট ইট হ্যাজ সাম স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস। হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস? যে সমস্ত কোম্পানি কিন্তু ইন্টিগ্রেট করছে সাস্টেনেবিলিটি ইনটু দেয়ার অপারেশনস by developing a green supply chain, sourcing raw material from sustainable forestry project and implementing energy efficient manufacturing process, তাদের কিন্তু অনেক আখেরে লাভ হচ্ছে গ্রিন সাপ্লাই চেনের সাথে নিজেদেরকে অ্যাকোমোডেট করা এবং ইনস্ট্রুমেন্টালাইজ করার মাধ্যমে। উইথ দ্য গ্লোবাল ক্যাপিটাল মার্কেট ইনক্রিজিংলি ফেভারিং এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড দ্য গভর্নেন্স প্রিন্সিপালস, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ মাস্ট অ্যাডাপ্ট টু মেনটেন দেয়ার মার্কেট পজিশন। সো যেখানে এন্টায়ার অ্যাক্রস দ্য গ্লোব দ্য environmental sustainability is a matter of question, and সেই জায়গায় দাঁড়িয়ে all the globe, entire globe is promoting the environmental sustainability, so Indian industry need to align themselves with the global standard and norms. এবার ট্রি প্ল্যান্টেশনে যে সমস্ত ইকোনমিক অ্যান্ড সোশ্যাল বেনিফিটস আছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে অ্যাগ্রো ফরেস্ট্রি ক্যান ইনক্রিজ দ্য ফার্মার্স ইনকাম বাই 20 থেকে 30%, এই রিসার্চ রিপোর্ট সেটাকে কিন্তু বলছে। অ্যাগ্রো ফরেস্ট্রি কি? অ্যাগ্রো ফরেস্ট্রি হচ্ছে এগ্রিকালচার অ্যালং ইনসাইড দ্য ফরেস্ট, তাকেই বলা হয় অ্যাগ্রো ফরেস্ট্রি, হুইচ ইন্টিগ্রেটস ট্রিজ ইনটু দ্য এগ্রিকালচারাল সিস্টেম। অর্থাৎ যেখানে ক্ষেত অর্থাৎ যেখানে ধান চাষ হচ্ছে, সাপোজ ধরে নাও এগ্রিকালচারাল একটা ল্যান্ড, তার মাঝখানে যদি আমরা বড় বড় যে উডেন ট্রি গুলোকে যদি লাগিয়ে দিই সেই প্রসেসটাকে বলা হয় অ্যাগ্রো ফরেস্ট্রি। তাহলে সেই জায়গায় কিন্তু it can be a promising approach for enhancing soil fertility by improving, কারণ এখানে কিন্তু soil fertility increase হয় এবং সেখানে nutrient cycling improve হয়, provide additional income from timber, fruit, medicinal plants, increase করে resilience to drought and erratic weather condition। তারপর
এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে কমিউনিটি লেড অ্যাফরেস্টেশনকে আমাদের সাপোর্ট করতে হবে এবং গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বিভিন্ন যে এনজিও ইনিশিয়েটিভ আছে তাদেরকে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ প্রোভাইড করতে হবে, ট্রেনিং প্রোভাইড করতে হবে, ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম রান করতে হবে টু এডুকেট দ্য ফার্মার অ্যান্ড দ্য রুরাল ওয়ার্কার অ্যান্ড দ্য মার্কেট লিঙ্কেজেস টু হেল্প দ্য কমিউনিটি সেল ফরেস্ট বেসড প্রোডাক্ট। নাও দিস ফস্টার এ সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড ওনারশিপ। লাস্ট এই জায়গাটায় যে জায়গাটা লেখা হয়েছে, ইন্ডিয়া দেখো at the very conclusion part, India strives to achieve the net zero emission by 2070. Tree plantation and the carbon sequestration will be key pillar of its sustainability strategy. The risk of inaction are too high, so we can't take any kind of risk because রিস্কের যে রেজাল্ট সেটা কিন্তু খুব খারাপ হবে যদি আমরা ইনঅ্যাকশন শো করি রিগার্ডিং দিস ভেরি ক্রুশিয়াল ইস্যু। এটাই এই এডিটোরিয়ালের মুখ্য আলোচ্য বিষয়। তাহলে হোপফুলি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হলো। সেকেন্ড যে জায়গাটার উপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। অর্চনা বৈদ্য, she is the author of this editorial এবং তিনি হচ্ছেন এনভায়রনমেন্টাল ল কনসালটেন্ট অ্যান্ড অ্যাডভোকেট ইন দ্য হাইকোর্ট অফ দ্য হিমাচল প্রদেশ। তো তিনি একটা ডেটা লিখেছেন, এই ডেটাটা তোমরাও তোমাদের পরীক্ষায় লিখতে পারো বিকজ সেই ডেটাটাই লেখা হচ্ছে ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট প্লাস্টিক পলিউটার ইন দ্য ওয়ার্ল্ড। একটা নেচার যে নেচারের একটা স্টাডি, একটা পেপার যেটা নেচারে পাবলিশ হয়েছে, সেই রিপোর্ট দেখাচ্ছে কিন্তু ইন্ডিয়া কিন্তু রিলিজ করে 9.3 মিলিয়ন টনস অ্যানুয়ালি। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যারাউন্ড এ ফিফথ অফ দ্য গ্লোবাল প্লাস্টিক এমিশন। প্লাস্টিক এমিশন কিন্তু অ্যাকর্ডিং টু দিস স্টাডি আর ডিফাইন্ড অ্যাজ দ্য মেটেরিয়াল that has moved from managed or mismanaged system. অর্থাৎ প্লাস্টিক এমিশন is a very crucial thing এবং ইন্ডিয়া is one of the largest plastic polluter in the world. এরপর এভিডেন্স অফ অ্যান আন্ডার এস্টিমেশন বলা হচ্ছে আমরা যে প্লাস্টিক প্রডিউস করি বা তার রিসাইকেল করি সেখানে একটা মিসম্যাচিং অফ ডেটা আছে। কিরম ভাবে বলা হচ্ছে, রিপোর্ট গোজ অন টু সে দ্যাট ইন্ডিয়া রিপোর্টস দ্যাট ইটস ডাম্প সাইট, অর্থাৎ যেখানে আনকন্ট্রোল ল্যান্ড ডিসপোজাল হচ্ছে, যেখানে কিন্তু ডাম্প করা হচ্ছে ওয়েস্টকে, সেটা কিন্তু আউট নাম্বার দ্য স্যানিটারি ল্যান্ডফিলস বাই 10:1। এবং আমাদের ন্যাশনাল যে গভর্নমেন্ট তারা বলছে যে ন্যাশনাল কালেকশন কভারেজ হচ্ছে আমাদের 95%, অর্থাৎ বলা হচ্ছে 95% প্লাস্টিক ওয়েস্ট ইজ ম্যানেজ, সেটাকে কিন্তু রিসাইকেল করা হচ্ছে। কিন্তু অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স কিন্তু ইনক্লুড করছে না রুরাল এরিয়াকে, ওপেন বার্নিং অফ আনকালেক্টেড ওয়েস্টকে এবং ওয়েস্ট রিসাইকেল বাই দ্য ইনফর্মাল সেক্টর। কারণ 90% কখনোই ডেটা অ্যাকচুয়াল হতে পারে না যে হারে আমাদের ওপেন ডাম্পিং অফ দ্য প্লাস্টিক ওয়েস্ট হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই আমাদের এই ডেটাটা যদি 90% ইজ ইনঅ্যাকুরেট হয় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু যে জেনারেশন হচ্ছে প্লাস্টিক জেনারেশনের যে রিপোর্ট শো হচ্ছে সেটা কিন্তু আন্ডার এস্টিমেটেড একটা রিপোর্ট এবং ওয়েস্ট কালেকশনকে কিন্তু ওভার এস্টিমেট করা হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে প্লাস্টিক ওয়েস্টের যে ডেটা দেওয়া হচ্ছে সেটা কম দেখানো হচ্ছে এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ডেটাটা সেটাকে কিন্তু ওভার এস্টিমেট করা হচ্ছে, অর্থাৎ বেশি দেখানো হচ্ছে। ফলে ইন্ডিয়ার কিন্তু দেখানো হচ্ছে যে প্লাস্টিক ওয়েস্ট জেনারেশন রেট ফর ইন্ডিয়া এটা কিন্তু 0.54 কেজি পার ডে। এই যে রিপোর্টটা সেইটা কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে স্টাডিতে রিভিল হচ্ছে। নাও দ্য অ্যালার্মিং সিচুয়েশন কিন্তু হিমালয়ান মাউন্টেন রিজিয়নেও দেখা যাচ্ছে বিকজ কারণ সেই সমস্ত হিমালয়ান যে স্টেটস গুলো আছে সেখানে কিন্তু প্লাস্টিক্স আর চোকিং দ্য হিমালয়ান স্টেটস। Salient point was the lack of data regarding the quantum and the quality of waste and the capacity to deal with the plastic waste in the region. এরপর একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, সেই রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে, সেই রিপোর্টটা দেখাচ্ছে হাউ দ্য ফিগার্স হ্যাভ বিন অ্যারাইভড অ্যাট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যে প্লাস্টিক পলিউশন, সেই যে প্লাস্টিক পলিউশন ওয়েস্ট ম্যানেজমেন্টের যে পলিসি সেই জায়গায় কিন্তু কোয়েশ্চেন ওঠানো হয়েছে বাই দ্য অথর। বলা হয়েছে দেয়ার ইজ নো অ্যাকাউন্টিং অফ ওয়েস্ট বিং জেনারেটেড ইন দ্য রুরাল ইন্ডিয়া ইট সিমস which comes under
অর্থাৎ বলা হচ্ছে রুরাল ইন্ডিয়াতে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রপার কোনো সিস্টেম নেই। আজও যারা আমরা মানে তোমরা যারা গ্রামে বা ভিলেজ এরিয়াতে রুরাল এরিয়াতে থাকো তোমরা দেখবে প্রপার কিন্তু গার্বেজ কালেকশনের কোনো প্রসিডিওর নেই। তোমরা কোনো খাল বিল পাশের কোনো একটা খালি জায়গায় কিন্তু ডাম্প করতে থাকো, বাট ওয়েস্ট কালেকশন ডোর টু ডোর কালেকশন, যেটা মোস্ট প্রবাবলি তোমরা কোনো আরবান মিউনিসিপাল এরিয়ায় থাকলে দেখবে গার্বেজ কালেকশন হয়, বাট ইন দ্য ভিলেজ দেয়ার ইজ নো কাইন্ড অফ থিং, such kind of thing. পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটে কিন্তু সেটাকে কিন্তু এখনো ভাস্টলি কভার করা হয়নি। and also for a vast stretch of the country which does not come under the jurisdiction of any institution of the local self governance. সুপ্রিম কোর্ট আমাদের কান্ট্রি অ্যাপেক্স কোর্ট কিন্তু কি বলেছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইজ নট অনলি এ রেগুলেটরি অব্লিগেশন, এটা কিন্তু একটা রেগুলেটরি অব্লিগেশন না, বাট অলসো এ কনস্টিটিউশনাল ইম্পারেটিভ aimed at safeguarding the fundamental rights of individual and preserving the ecological balance. এখান থেকে দাঁড়িয়ে কি বলা হয়েছে, আমাদের আর্জেন্ট নিড কি, we have a cogent reliable data about the waste generation and its composition in the country. তাহলে waste generation এর reliable data তৈরি করার জন্য আমাদের একটা comprehensive reliable data management system তৈরি করতে হবে। Now we also need to have a data regarding the infrastructure that the country has built over the years to deal with the management and processing the waste. অর্থাৎ কতটা ওয়েস্ট জেনারেট হচ্ছে তার ডেটা লাগবে, কি ইনফ্রাস্ট্রাকচার আছে এই ওয়েস্টকে ম্যানেজমেন্ট করার জন্য সেই ডেটা লাগবে, এবং কতটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হচ্ছে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই ডেটাটাও কিন্তু কম্প্রিহেন্সিভ ডেটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। দ্য ইনফ্রাস্ট্রাকচার কুড বি জিও ট্যাগ টু হেল্প ইন ট্যাকিং, এবং প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারকে কিন্তু জিও ট্যাগিং করতে হবে যাতে কিন্তু ট্র্যাক করা যায় যে কারেন্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। নাও বিভিন্নভাবে এই জায়গাটায় লাস্ট যে জায়গাটার উপর ডিল করা হয়েছে সেটা হচ্ছে উই নিড টু নো হাউ মাচ ওয়েস্ট ইজ বিং জেনারেটেড, ওয়্যার and how it is managed. As India is a technology powerhouse, it is the time that we leverage this to solve our problem and set an example for the world. তাহলে India should make the exemplary things so that world would adopt the process in order to manage the waste. Court verdict on tanneries. Tanneries মানে যে সমস্ত চামড়ার যে সমস্ত ফ্যাক্টরি গুলো আছে সেই জায়গাগুলো কিন্তু একটা ডিভিশন বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিল কি, কন্টিনিউইং ম্যান্ডেমাস to ensure that the pollution caused by the tanneries in the Vellore of Tamil Nadu is reversed by employing necessary remediation program. অর্থাৎ tanneries যে ইন্ডাস্ট্রি সেটাও কিন্তু one of the biggest contributor to the waste management, এবং সেই জায়গাটাকেও কিন্তু আমাদের ক্লিন আপ করতে হবে বা ক্লিয়ার করতে হবে। লাস্ট এডিটোরিয়ালে যে পোর্শনটা সেখানে কিন্তু যে জায়গাটা নিয়ে আলোকপাত করা হয়েছে সেটা হচ্ছে এক মিনিট, বলা হয়েছে দ্য কোর্ট being the custodian of the fundamental rights must come to rescue the affected individual and families and ensure the persistent wrongs are rectified and justice is actually done. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস যেটা আমাদের কিন্তু একটা সেভ এনভায়রনমেন্টাল পাওয়ার, সেই জায়গায় কিন্তু কোর্টকে কিন্তু প্রপারলি কিন্তু ভার্ডিক্ট দিতে হবে যাতে ওয়েস্ট ম্যানেজমেন্টকে কিন্তু ইকুয়াল স্পিরিটে আমরা কিন্তু ট্যাকেল করতে পারি। লাস্ট পোর্শনে ফোকাস অন দ্য পলিউটার, বলা হচ্ছে যারা পলিউশন ক্রিয়েট করছে, who are responsible for generating such amount of waste, তাদেরকে কিন্তু রেসপন্সিবল করতে হবে। এখানে বলা হচ্ছে কোর্ট ইন দ্য সেম ম্যানার reiterated that the polluters pays principle, কি যারা কিন্তু এই পলিউশন করছে তাদেরকে কিন্তু ডিটার করতে হবে, তাদেরকে কিন্তু লায়াবল করতে হবে, এবং দে নিড টু পে দ্য কস্ট, যাতে কিন্তু তারা পলিউশন কমায় এবং সেই জায়গায় কম্পেনসেট করে ভিকটিমদের, এবং বাট অলসো দ্য কস্ট অফ রেস্টোরিং দ্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এবং তাদের ওপরে কিন্তু দায়বদ্ধতা বর্তায় যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনকে তারা রেসপন্সিবল ভাবে সেটাকে ট্যাকেল করবে। লাস্ট যে স্লাইডটা সেখানে লেখা হচ্ছে ইট ইজ আ টাইম দ্যাট দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন দ্য কান্ট্রি ইজ অলসো হেল্ড অ্যাকাউন্টেবল টু মিলিয়ন্স whose health is impacted by the land, water and air pollution caused by unmanaged and mismanaged waste all across the country. অর্থাৎ মিসম্যানেজমেন্ট এবং আনম্যানেজমেন্টের ফলে যে ওয়েস্ট তৈরি হয়েছে সেখান থেকে যে ধরনের হেলথ ক্রাইসিস মিলিয়ন্স অফ দ্য পিপল আর সাফারিং, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে কিন্তু অ্যাকাউন্টেবল হতে হবে। ইনফ্যাক্ট কন্টিনিউইং ম্যান্ডেমাস কুড বি দ্য ওয়ে ফরওয়ার্ড টু ডিল উইথ দ্য প্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যু টু এনশিওর কমপ্লায়েন্স. Hopefully you understand the entire thing.
লাস্ট যে আর্টিকেলটা নিয়ে আমার ডিসকাশন থাকবে সেটা হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে কান্ট্রির যে গ্রোথ হয় সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করি। এক মিনিট, হ্যাঁ, সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করি। কারেন্টলি বলা হয়েছে, আমি জাস্ট একটা ডেটা বলে দিচ্ছি, ইন্ডিয়ার ফিসকাল ইয়ার যেটা 2025 এর অ্যাভারেজ যে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি ফুল ফর্মটা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে, সেটা কিন্তু 4% দাঁড়িয়ে আছে। তাহলে ইন্ডিয়ার যে আইআইপি ইজ অ্যাট ইটস লোয়েস্ট ইন দ্য পাস্ট 4 ইয়ার, মার্কিং এ স্লো ডাউন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি। অর্থাৎ আমাদের ওভার 4 বছরের যদি আমরা ডেটা দেখি সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাভারেজ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিন্তু অনেকটাই কমে গেছে, এবং সেটা আমাদের কান্ট্রির ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ স্লো ডাউন হয়েছে সেটাকেই রিপ্লাই দিচ্ছে বা সেটাকেই indication দিচ্ছে। This could be attributed to uncertainties in the global economic outlook leading to tepid good export and lower than expected consumption demand growth and deep in the private capital expenditure. So এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের কান্ট্রির রেসপেক্টে গ্লোবাল ইকোনমিক আউটলুকের যে আনসার্টেনিটি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিন্তু কমেছে। হাউএভার এখানে একটা ডেটা বলা হয়েছে যে মার্চ থেকে যদি আমরা মার্চে যাই তাহলে দেখবো কিছুটা হলেও ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেড়েছে, 2.7% থেকে 3% কিন্তু ওভারঅল মান্থ ওয়াইজ যদি আমরা গ্রোথ দেখি সেখানে কিন্তু একটু পজিটিভ রেসপন্স দেখা যাচ্ছে। কিন্তু এটা মানে যে এরকম যে আমরা ধরে নেবো এভরিথিং ইজ গোয়িং অল রাইট, সেটা কিন্তু নয়। বিকজ এই যে গ্রোথটাই 0.3% এর যে গ্রোথ এক মাসে দেখা গেছে, সেটার জন্য মেইনলি অ্যাকাউন্টেবল কি পাওয়ার প্রোডাকশন, এবং সেটা সাইক্লিক্যালি পিক হচ্ছে সামার আসছে বলে। আমাদের কান্ট্রিতে সামার সিজনের জন্য পাওয়ার সেক্টরে কিন্তু একটা প্রোডাকশনের বুম এসছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাওয়ার যে আউটপুট গ্রোথ সেটা কিন্তু স্লাইটলি বেড়েছে, কিন্তু ওভারঅল যে আমাদের ইন্ডাস্ট্রি সেটা কিন্তু নট ওয়ার্কিং ওয়েল। কারণ মাইনিং স্টিপলি ডিক্লাইন ফ্রম 7.5% to 2.9%। তাহলে মাইনিং সেক্টর যদি আমরা দেখি সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার 24 থেকে 25 এ এতটা কমে গেছে, 7% থেকে অ্যারাউন্ড 2% এসে নেমেছে। ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি দেখি 5.5% থেকে 4% ডিক্লাইন হয়েছে। ইলেকট্রিসিটি সেক্টর যদি দেখি সেটা 7% থেকে 5.1% এসে নেমেছে। হোয়াট ইজ মোর সিগনিফিকেন্ট ইজ দ্য ডি গ্রোথ অফ -1.6%, অর্থাৎ ডি গ্রোথ হয়েছে -1.6% ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার যেটা 25 উইটনেসড ইন কনজিউমার নন ডিউরেবল ফ্রম 4.1% ইন দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে এই এতগুলো ডেটার সঙ্গে আমাদের কান্ট্রিতে কি লিঙ্গার করছে, হাই ফুড ইনফ্লেশন। অক্টোবর টু ডিসেম্বরে যদি কোয়ার্টার দেখি তাহলে হাই ফুড ইনফ্লেশন আছে, প্রাইভেট আরবান কনজামশন আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন সেটা কিন্তু ভালোভাবে হচ্ছে না। সো দিস ইজ দ্য ডেটা। বাকি যে জায়গাটা তোমরা নিজেদের মতো করে পড়ে নিতে পারো, আমি জাস্ট একটা সামারি বললাম যে দিস ইজ রিটেন ইন দ্য এডিটোরিয়াল। সো হোপফুলি বাকি জায়গাগুলো ক্লিয়ার হয়েছে। 3টে এডিটোরিয়াল ডিসকাশনের পর আমরা লাস্ট বেঙ্গলির একটা নিউজ এডিটোরিয়াল ডিসকাশন করব, সেটা হচ্ছে লড়াইটা প্রত্যেক দিনের। কিসের লড়াই? শ্রমিকদের লড়াই। শ্রমিকদের কিসের লড়াই? দেখো, বিশ্বজুড়ে 29 লাখের বেশি কিন্তু কর্মী এখনো প্রত্যেক বছর তাদের কর্মস্থলে মারা যায়। প্রায় 40 কোটি শ্রমজীবী নানাভাবে আহত হয় কাজের জায়গায়। কর্মস্থলের পরিবেশের জন্য অর্থাৎ ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টের জন্য অসুস্থ হয়ে পড়েন প্রচুর শ্রমিক, যদিও তাদের মাত্রা 15% যথাযথ স্বাস্থ্য পরিষেবা পায়। বলা হচ্ছে যে যত মানুষ সারা বিশ্বজুড়ে যত শ্রমিক ওয়ার্ক প্লেসে অসুস্থ হয়ে পড়ছেন তার মাত্র যদি বলা হয় 15% কিন্তু হেলথ বেনিফিট পান বা হেলথ ফেসিলিটি অ্যাক্সেস করতে পারে। নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত কাজের পরিবেশ পাওয়া কর্মী এবং শ্রমিকের মৌলিক অধিকার, যা থেকে আজও তারা অনেকেই বঞ্চিত। সে কথা মনে রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল যে লেবার অর্গানাইজেশন 2003 সাল থেকে এই যে কর্মক্ষেত্রে যে শ্রমিকদের বঞ্চনা সেটার জন্য সেলিব্রেট করে কি বা পালন করে কি 28 এপ্রিল প্রত্যেক বছর কর্মস্থলে নিরাপত্তা এবং স্বাস্থ্য দিবস। 2025 সালে এই দিনটি জোর দিয়েছে ডিজিটাল দুনিয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমার উপর। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বলা হচ্ছে এই যে কৃত্রিম মেধা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কিন্তু অনেক কাজ সহজ ও সংক্ষিপ্ত যেমন হচ্ছে, তেমন তার সাথে পাল্লা দিয়ে কর্মীরা পড়ে যাচ্ছেন অসম্ভব যে মানসিক উদ্বেগ বা মেন্টাল অ্যাংজাইটি ইট ইজ ক্রিয়েটিং। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রশিক্ষণ এবং সহায়তা বহু কর্মী কিন্তু পাচ্ছেন না। আমাদের
ভারতবর্ষে কিন্তু শ্রম আইন যেগুলো আছে, সম্প্রতি 29টি শ্রম আইনকে সংহত করে, একত্রিত করে, কনসলিডেটেড করে ভারতবর্ষে কিন্তু 4টে মানে লেবার বিল বা কোড শ্রমবিধি আনা হয়েছে। সেই 4টে কি? মজুরি, সামাজিক নিরাপত্তা, শিল্প সংক্রান্ত এবং পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের পরিস্থিতি সংক্রান্ত সমস্ত শ্রম আইন এবং বিধি আছে। কিন্তু নতুন বিধি প্রণয়নের সময় থেকেই প্রশ্ন উঠেছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কতখানি কাজে আসবে এগুলো। কর্মস্থলে শ্রমিকের বঞ্চনার ইতিহাসটা এদেশে দীর্ঘ। হয়তো শ্রমিক অনেকেই বলেন তাদের মানে কদর কম। গিগ ইকোনমি যেটা আছে সেখানে কিন্তু মানে সেই গিগ ইকোনমি মানে কিন্তু অলমোস্ট ইজ এ পার্ট অফ দ্য আনঅর্গানাইজ সেক্টর, যেখানে কিন্তু মানে একটা ফিক্সড কাজের জন্য একটা রুটিন স্যালারি প্রোভাইড করা হয়। যেরকম যেখানে জোম্যাটো, সুইগি এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলোতে যারা কর্মী আছে তাদেরকে কিন্তু বলা হয় দে আর দ্য পার্ট অফ দ্য গিগ ইকোনমি। তাহলে হোপফুলি তোমরা ক্লিয়ার হয়েছে। এইটা হচ্ছে গিগ ইকোনমির মিনিং। তার মানে গিগ ইকোনমি হচ্ছে একটা ফ্রি মার্কেট অ্যাক্সেস। ঠিক, এই ফ্রি মার্কেট অ্যাক্সেস কিন্তু টেম্পোরারি বেসিসে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি শর্ট টার্মের কমিটমেন্ট দিয়ে কিন্তু এমপ্লয় করে এবং সেই জায়গায় কিন্তু সেটা কিন্তু ট্র্যাডিশনাল বিজনেস মেকানিজমের থেকে কিছুটা আলাদা। সেই গিগ ইকোনমির যে ওয়ার্কাররা তাদেরকে বলা হচ্ছে তারা দিন রাত ছুটছেন, দুর্ঘটনা তাদের নিত্য সঙ্গী। গ্রীষ্মে প্রায় হার্ট স্ট্রোক হয়ে মারা গেছেন 40,000 কর্মী। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আতশবাজি শিল্পের দেশ হলো ভারতবর্ষ। রিপোর্টে কিন্তু বলা যাচ্ছে তার আগে 6 মাসে দেশ জুড়ে প্রায় 76 জন মানে বাজি শ্রমিক মারা গেছেন দুর্ঘটনা বা বিষাক্ত পরিবেশে কিন্তু তাদের থাকতে হয় এবং সেখান থেকেও কিন্তু তাদের বিবিধ সমস্যা দেখা যায়। নেক্সট যে জায়গাটা সেটা হচ্ছে বিশ্বজুড়ে প্রতি বছর কাজের জায়গায় মারা পড়েন যে মানুষ তাদের 1/5 মানে 1/5 কাজ করেন কিন্তু কনস্ট্রাকশন যে ইন্ডাস্ট্রি সেখানে, নির্মাণ শিল্প সেখানে কিন্তু শ্রমিকদের প্রপার নিরাপত্তা নেই। আরো একটা জায়গার সমস্যা হচ্ছে খনির শ্রমিকরা, অর্থাৎ মাইনিং ইন্ডাস্ট্রিতে অর্থাৎ কয়লা খনি বা বিভিন্ন খনিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে। বলা হচ্ছে আসানসোলে কিন্তু যে সমস্ত 1956-এ আসানসোলে একটা ঘটনা ঘটে, কি সেখানে কয়লা খনিতে ধস নামার পর জলপ্লাবন আসে এবং তাতে কতজন মারা যান কেউ তার হিসাব রাখেনি। এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে শ্রমিকরা কিন্তু খনির বিস্ফোরণ, খনিতে বন্যা এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনায় কিন্তু তাদের মৃত্যু হচ্ছে। এরপর আজও নিঃশব্দে যারা পেটের দায়ে বাতিল খনিতে নামতে হয়, অর্থাৎ যে সমস্ত ইললিগাল মাইনিং চলে সেই ইললিগাল খনি যেগুলো হয়তো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আর নেই সেই জায়গাতেও কিন্তু শ্রমিকদের এমপ্লয়েড করতে হচ্ছে এবং তারা কিন্তু সেখানে দুর্ঘটনায় মারা গেলে দে উইল নট এনি কাইন্ড অফ সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ফ্রম দ্য সাইড অফ দ্য গভর্নমেন্ট। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে যে এই হচ্ছে আমাদের বাস্তব চিত্র যেখানে শ্রমিকদের এতগুলো প্রবলেম হয়। আমাদের দেশের যে সমস্ত মহিলা শ্রমিক তাদেরও বেশ কিছু প্রবলেম আছে, কি ঋতুকালীন সমস্যার জন্য ছুটি, মাতৃত্বের ছুটি, শিশুর যত্নের পরিকাঠামো ইত্যাদি ভারতের কর্মস্থলগুলোতে কিছু নেই। চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ ম্যাটারনিটি যে লিভ, চাইল্ড কেয়ার লিভের সদ্ব্যবহারে সততার প্রশ্ন তোলা হয় বারবার। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে চাইল্ড কেয়ার লিভ কি, যখন বাচ্চার 18 বছর বয়স পর্যন্ত বিভিন্ন কারণে বাচ্চার বড় হওয়ার জন্য একটা হেলদি ডেভেলপমেন্টের জন্য মা কিন্তু কর্মক্ষেত্র থেকে পেড লিভ নিতে পারে। তো সেই জায়গায় বলা হয় যে মহিলাদের কিন্তু তার কর্মের সাথে তুলনা করা হয় যে সে হয়তো কিছু বেনিফিট নেওয়ার জন্য এই ছুটিটা নিচ্ছে। বহু শ্রমজীবী নারী মাতৃত্বের ছুটি সুবিধা পান না বলে তাদের সন্তানরা কিন্তু অনেক সময় দেখা যায় অবহেলিত হচ্ছে। এছাড়া সেক্সুয়াল বিভিন্ন অ্যাবিউজ, অপবাক্য ব্যবহার করা, অপমান, উপহাস, ধর্ষণ, হত্যা অপরাধের তালিকা কিন্তু দীর্ঘ। লিঙ্গ বৈষম্যের যে নিরিখ অর্থাৎ জেন্ডার যে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে কিন্তু বিশ্বের 146টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 129, which is very gruesome, মানে ভেরি সিগনিফিকেন্ট একটা অ্যালার্মিং ফিগার। আর একটা কি, কাজের বাজারে 40% ভারতীয় মহিলাদের দখলে নেই, অর্থাৎ কর্মস্থলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার কিন্তু হচ্ছে ভারতীয়রা। সেই নিয়ে আইন অলরেডি তৈরি হয়েছে কিন্তু প্রোটেকশন অফ মানে যে children from the sexual abuse, POCSO Act, এছাড়া মানে there are lots of women protection laws available in our country। 2013 এই বিষয়ে আইন তৈরি করা হয়েছে কিন্তু সেই জায়গায় এখনো মহিলারা কিন্তু 46% মহিলারা কিন্তু বলছেন they are feeling insecure in their working place। তাহলে সমবিধি এখনো কার্যকরী হয়নি,
হলেও ভারতে বহু আইনের মধ্যে 4টি বিধি কেবল কাগজে কলমেই রয়ে গেছে, প্রতিশ্রুতির জায়গায় রয়ে গেছে, কিন্তু তার বাস্তবায়নের চিত্র কিন্তু এখনো আমাদের সামনে আসছে না। তবে শ্রমিক নিজে যদি নিজের অধিকার আদায় করে, সংগঠিত হয়, তাহলে ছবিটা বদলানো যেতে পারে। রক্তকরবীর আমি ঠিক জানি না, এই জিনিসটা আমি জানি না, ঠিক আছে, রক্তকরবীর 69-এর যে নন্দিনী হয়ে উঠতে পারেন, লড়াইটা কিন্তু প্রত্যেক দিনের। তো এইভাবে লাস্ট একটা কোটেশন দিয়ে এই জায়গাটা শেষ করা হয়েছে। তো এই ছিল পুরো আর্টিকেলটা। তোমরা বেশ কিছু এখান থেকে তথ্য ফেলে বাকি যে জায়গাগুলো অবশ্যই আমি বলবো তোমাদের পলিটিক্যাল জায়গা খুব বেশি পড়ার দরকার নেই, বাট ইফ ইউ নিড টু নো এই আর্টিকেলটা তোমরা পড়তে পারো একবার। বাট এই ধরনের পেহেলগাম ইস্যু নিয়ে বারংবার এখন বিগত কিছুদিন ধরে আর্টিকেলস আসবে। ইউ নিড টু ফোকাস অন দ্য কি আমি বারংবার বলেছি যে নিউজ, হোয়াট ইজ নিউজ এবং ফ্যাক্ট, এবং তার বিহাইন্ডের যে হোয়াই ইট ইজ হ্যাপেন্ড। তো এই পোর্শনটা জানার পরে আমার মনে হয় যে বারংবার একই ধরনের এডিটোরিয়াল না পড়াই ভালো। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ডিসকাশন। কেমন লাগলো অবশ্যই জানাবে। হোপফুলি তোমাদের এই সেশনটা থেকে ভালো লাগছে। খুব আমি বলবো কিছু ডেডিকেটেড স্টুডেন্টকে আমি বুঝতে পারি এই সেশনসটা দেখে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কমেন্টস করে। তোমাদের কিন্তু আমি তোমাদের কমেন্ট পড়ি এবং আমি তোমাদের কমেন্টে জেনুইন রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাহলে আজকের মতো এইটুকখানি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টু গেট দ্য আপডেট রিগার্ডিং দ্য চ্যানেল। নাও তোমরা যদি ডেডিকেটেডলি 2024 WBCS প্রিলিমিনারি এবং অন্যান্য পরীক্ষার জন্য যেখানে জেনারেল স্টাডিজ, সায়েন্স এই বিষয়গুলো নিয়ে পড়াশোনার দরকার আছে এবং তোমরা ইউ ওয়ান্ট টু টেক দ্য গাইডেন্স ফ্রম মি পার্সোনালি, দেন আমাকে মেলের থ্রু দিয়ে তোমরা জানাতে পারো। দিস ইজ দ্য মেল আইডি লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও তোমরা কালেক্ট করতে পারবে। উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও এবং কালকে আবার এডিটোরিয়াল অ্যানালিসিস তোমাদের জন্য থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।